যন্তর মন্তরে চলছে চরম স্ট্রাইক, সেখানে ককরোচ জনতা পার্টি হিলিয়ে রেখে দিয়েছে। সোনাম ওয়াংচুক এতদিন ধরে হাঙ্গার স্ট্রাইক করে সেন্ট্রাল গভর্নমেন্টকে নড়িয়ে দিয়েছে। তারা চাপে পড়ে গেছে যে 2029-এ কি হবে। এই জায়গা তৈরি করতে বিরোধীকে 10 জন্ম নিতে হবে। এত বড় স্টেপ সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকে নেওয়া হয়েছে, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং আপনারা ওই প্রবাদ বাক্য বলতে পারেন যে সাপ ভি মর গই আর লাঠি বিনা টুটি। এই জন্যই হয়তো অমিত শাহকে চাণক্য বলা হয়। আজ আপনারা আরেকটা উদাহরণ দেখবেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেও যেটা চাইছিল সেই স্ট্যান্ড পয়েন্টেই রয়েছে, কিন্তু তার পাশাপাশি লাদাখের যে ডিম্যান্ড ছিল সেটাকেও ফুলফিল করা হয়েছে। কোয়েশ্চেন উঠছে, তাহলে যন্তর মন্তরে এই যে সোনাম ওয়াংচুক এতদিন ধরে হাঙ্গার স্ট্রাইক করছেন, সেটা তাহলে কিসের জন্য? ডেফিনেটলি নিট পেপার লিক হয়েছে, 60+ পেপার লিক হয়েছে ধর্মেন্দ্র প্রধানের। তিনি চান যে উনি ইস্তফা দিয়ে দিক এবং তার পাশাপাশি লাদাখ ইস্যু নিয়ে যে ডিম্যান্ড তিনি করেছেন সেটা যেন ফুলফিল করা হয়। দেখুন, প্রথমেই ক্লিয়ার করে দেবো, সোনাম ওয়াংচুকের ডিম্যান্ড এর আগেও ফুলফিল করা হয়েছে 2019-এর 5 আগস্ট, যখন তিনি লাদাখকে ইউটি হিসেবে দেখতে চেয়েছিলেন। ইউনিয়ন টেরিটরি করা হয়েছিল লাদাখকে। আর এখন ইউটি হওয়ার পর লাদাখের মানুষজন যে প্রবলেম ফেস করছে সেটাকে নিয়ে পুনরায় সোনাম ওয়াংচুক আবারও ডিম্যান্ড করছেন। এবং সেই ডিম্যান্ডের মধ্যে যন্তর মন্তরে দেখতে পেলেন যে ককরোচ জনতা পার্টির একটা হাহাকার চলছে, তো সেখানে তিনি চলে এলেন যে ওনাদের সাপোর্টে ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করা হবে আর উনি নিজের ডিম্যান্ডও রাখবেন। একটা হাইলাইট হবে। দেখলেন তো তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র সেখানে পৌঁছে গেলেন এবং তাছাড়াও বেশ কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি যারা জড়িত তারাও সেখানে পৌঁছেছিল। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে জেনজি প্রোটেস্ট হবে, বাংলাদেশ হয়ে যাবে, নেপাল হয়ে যাবে, সে তো দূর কি বাত, বহু দূর কি বাত। ধর্মেন্দ্র প্রধানও যে ইস্তফা দিতে চলেছেন সেটাও এই ককরোচদের জন্য নয়, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। সোনাম ওয়াংচুক যিনি প্রথম থেকে বলেন যে ডিগ্রি ইম্পর্টেন্ট না, নলেজ ইম্পর্টেন্ট, তো এই ককরোচ জনতা পার্টির উদাহরণ হচ্ছে যে তাদের কাছে ডিগ্রি থাকতে পারে, ঘটে জিরো। সেই জন্যই সুপ্রিম কোর্টের সিজিআই বলেছিলেন যে বেকার যুবকরা যারা বেসিক্যালি নলেজে কিছু জানতে পারে না, তারা ঠিকঠাক জানে না, ভুলভাল ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে তারা এখন এক জায়গায় হয়ে ককরোচের মতো চারিদিকে আড্ডা মারে। ভুল কোথায় ভাই, ভুল কোথায়? আমি তো নিজের চোখে এরকম যুবককে দেখি যে বিটেক এমটেক করে বসে রয়েছে, কিন্তু বেসিক বিটেকের আমি তো বলবো ফুল ফর্ম জিজ্ঞেস করলে তারা হয়তো ঠিকঠাকভাবে বলতে পারবে না। মানে সিচুয়েশনটা এইরকম। আমি আপনাদেরকে সিচুয়েশন দেখাচ্ছি, কেন বললাম বলুন তো? আমি এমনি হাওয়ায় হাওয়ায় বলছি না। দেখুন, আমি একটা ভিডিও 30 সেকেন্ডের এনেছি, আর এটা দেখার পর আমি রিকোয়েস্ট করবো সোনাম ওয়াংচুককে যে আপনার ডিমান্ড তো কেন্দ্র সরকার ফুলফিল করছেই। কংগ্রেসও যেটাকে নিয়ে আন্দোলন করা দরকার E20, সেটাকে নিয়ে কংগ্রেসও কিছু করছে না। মানে আমরা সবই দেখতে পাই, যেটাকে নিয়ে আন্দোলন করা দরকার সেটাকে নিয়ে আন্দোলন হচ্ছে না, আর যেটা ডিম্যান্ড করা হয়েছে সেটা কেন্দ্র সরকার ফুলফিল করে দিয়েছে। সুতরাং জেন জি কন্ডিশনে আসার কিছুই নেই। খুব সহজেই সোনাম ওয়াংচুক যে হাঙ্গার স্ট্রাইক করছেন সেখান থেকে আর 1-2 দিনের মধ্যে উঠে যাবেন, কারণ কেন্দ্র সরকার ডিম্যান্ড ফুলফিল করে দিয়েছেন। দেখুন ভিডিওটি। आई सपोर्ट उमर खालिद, यस, उसमें कोई बुराई नहीं है उनको सपोर्ट करने के लिए। लेकिन ये नारा लगाना कि भारत तेरे टुकड़े होंगे, ये नारा लगाना कि भारत को चिकन नेक से हम काट देंगे, आपको नहीं लगता कि ये वाकई में देशद्रोह वाला एक नारा हो चुका है? यू नो चिकन नेक क्या है? आपको पता है चिकन नेक क्या है? मुझे चिकन नेक के बारे में नहीं पता, स्पीकिंग, लेकिन मैं 50 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो, लेकिन नहीं। অনেস্টলি ওর স্পিকিং মানে স্মার্টনেসের চরম পর্যায়ে দিয়ে চিকেন নেক সম্পর্কে সে জানে না। আমি শুধু এই ভিডিও আপনাদেরকে দেখাবো তা নয়, আমি আপনাদের সামনে আর একটা ভিডিও চালাই যেখানে আপনারা বুঝতে পারবেন যে আমি এই দুটো যারা ফেমাস হয়েছে, যে দুটো মুরগি, আমি ওদেরকে নিয়ে ভিডিও করছি না। দেখুন অবস্থা একবার শুনুন। वांगचुक, ये वीडियो मैं केवल आपके लिए बना रहा हूँ। क्या इन लोगों के लिए आपने ये नीट का अनशन रखा था? यहाँ एक लेडी है जो कहती है बस नाम रहेगा अल्लाह का, नाम रहेगा अल्लाह का। अब इस वीडियो को देखिए। और भारत जीने लायक नहीं बचा कि हम इस देश में रहें। यहाँ का सिस्टम इतना खराब हो चुका है कि हम लोग को यहाँ पे और जीने में भी डर लगता है कि इंडिया अब रहने लायक नहीं है। अब इनका डांस देखिए। ये लोग नीट के लिए प्रोटेस्टर हैं। ये धर्मेंद्र प्रधान का इस्तीफा लेंगे। सोनम वांगचुक, हम लोग आपसे क्यों प्यार करते थे? 3 इडियट मूवी देखने के बाद पता चला कि भारत में कोई है जो इंडियन आर्मी के लिए आइस स्तूपा बनाता है। इतने सारे पेटेंट बराबर। ये अरुणादिति रॉय क्या कर रही है? कश्मीर भारत का हिस्सा नहीं है। कश्मीर वॉज नेवर इंटीग्रल पार्ट ऑफ इंडिया। जो यासीन मलिक के साथ रहता है उसके साथ स्टेज शेयर कर रहे हो। सोनम जी एक बात बताइए,
क्या आप भी इसी बात पे यकीन करते हैं कि कश्मीर हमारे देश का हिस्सा नहीं है? तो उन माओं को जिनको आप नीट में इंसाफ दिलाना যিনি বলছেন উনি কিন্তু বিজেপির ভক্ত নন। ওনার ভিডিও আপনারা দেখতে পারেন যে যথেষ্ট বিজেপি সরকারের কি কি খারাপ কি ব্যাপার সব নিয়ে উনি মুখ খোলেন, মানে বলতে পারেন এক কথায় যে অ্যান্টি বিজেপি। তিনি পর্যন্ত বলছেন যে প্রুফ দিয়ে দিয়ে যে এই যন্তর মন্তরে যে প্রোটেস্ট চলছে সেটা আর প্রোটেস্টে নেই, সেটা মানে অ্যান্টি ইন্ডিয়া প্রোটেস্ট চলছে, ভারতের কালচারের বিরুদ্ধে প্রোটেস্ট চলছে। তারা কি ডিমান্ড করছে তারা নিজে জানে না, গজগজ করে খাচ্ছে সোনাম ওয়াংচুকের সামনে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সোনাম ওয়াংচুক বললেন যে লজ্জা করেন, আমি গান্ধীজি নয়, আমি গান্ধীজি নয়, আমার সামনে এইভাবে তোমরা খাচ্ছ। তো আমি বলছি যে একদম এই ককরোচদেরকে সিরিয়াস নেওয়ারই নেই। এরা জানেই না বেসিক্যালি যে সোনাম ওয়াংচুক কি, তার কি রয়েছে আমাদের দেশের প্রতি অবদান এবং কেন তিনি ফেমাস। এই ককরোচরা সেটা পর্যন্ত জানে না। সুতরাং আপনার হাঙ্গার স্ট্রাইক করা, আপনার নিজেকে কষ্ট দেওয়া ডিম্যান্ড কিন্তু সেই সরকারই ফুলফিল করলো। এই ককরোচরা তো খাবার খেতেই ব্যস্ত ছিল, তাই না? মমতা ব্যানার্জির মতো লিডাররা কি ভাবছেন ভালো করে বুঝুন আমি কেন বলছি এই কথাগুলো। মমতা ব্যানার্জির মতো লিডাররা বসে রয়েছেন যে ককরোচ জনতা পার্টি ঘিরবে, প্রধানমন্ত্রীকে ঘিরবে, তখন তারাও একসাথে জড়িয়ে গিয়ে চলে যাবে হো 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 নামাও পথ থেকে। ওই দিন আসবে না, মানে বসে রয়েছে যে ইউপি ইলেকশন হবে, তারপর এদিকে ইউপি ইলেকশনে হেরে যাবে, সব শেষ হয়ে যাবে, আমরা তারপর এবার রাজ্যে আবার অ্যাক্টিভ হব পশ্চিমবঙ্গে। ওই দিনও আসবে না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে সব থেকে বড় কথা হচ্ছে যে চাণক্য যিনি রয়েছেন অমিত শাহ, তিনি জানেন যে কোন পয়েন্টে ঝামেলা বাড়তে পারে, কোন পয়েন্টে বাড়তে না পারে। মানে এটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করা হলো, যেখানে লাদাখের ডিম্যান্ডও ফুলফিল করা হলো, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা চায় সেটাও থাকলো, নিজের স্ট্যান্ড পয়েন্টেও সেন্ট্রাল গভর্নমেন্ট থাকলেন। তাহলে আপনাদেরকে ডিটেলস জানতে হবে। সোনাম ওয়াংচুক তো স্ট্রাইক দুদিনের মধ্যে তুলে দেবেন। বিষয়টা হচ্ছে যে লাদাখ টু বি আন্ডার নিউ আর্টিকেল 371 ফ্রেমওয়ার্ক। লাদাখকে এবার আর্টিকেল 371 কনস্টিটিউশনাল প্রভিশনের মধ্যে আনা হচ্ছে। স্পেসিফিক যে প্রবলেমগুলি লাদাখের রয়েছে সেই প্রবলেমের সাথে ডিল করার জন্য লাদাখের সমস্ত ডিম্যান্ড ফুলফিল করা হচ্ছে। এবার আপনারা বলবেন সমস্ত ডিম্যান্ড, ডেফিনেটলি নট। সমস্ত ডিম্যান্ড হলে আমি কেন বলতাম অমিত শাহ চাণক্য নীতি তো এটাই না। চাণক্য নীতি তো এটাই না যে সাপ বি মর গই আর লাঠি বি না টুটি। সেম ব্যাপার হচ্ছে লাদাখের ডিম্যান্ড যেমন ফুলফিল করা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের দিকে যে স্ট্যান্ড পয়েন্ট রয়েছে সেটাও ভুল না। আমি রিপিট করে দিই, সেটাও ভুল না, আমি জানাবো আপনাদেরকে ডিটেলস, সেটাও রয়েছে। লাদাখের প্রথমে ডিম্যান্ড ছিল 2019-এর আগে যে আমরা জম্মু কাশ্মীরের সাথে যেহেতু রয়েছি, তো যখন কোনো উন্নয়নের কাজ হচ্ছে তো সেন্ট্রাল গভর্নমেন্টের নজর জম্মু কাশ্মীরকে নিয়ে থাকছে, তারা জম্মু কাশ্মীরকে নিয়ে বেশি কনসার্ন। তো আমাদের উন্নয়ন কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছে, তো আমাদেরকে সেপারেট ইউটি করা হোক। 2019 সালের 5 আগস্ট এই সোনাম ওয়াংচুকের কথাতেই, ওনার ডিম্যান্ডেই সেন্ট্রাল গভর্নমেন্ট লাদাখকে সেপারেট ইউটি করা হলো, জম্মু কাশ্মীরকে সেপারেট ইউটি করা হলো। এবার লাদাখ তো ইউটি হয়ে গেছে, তারা প্রথম দিকে খুব খুশি ছিল, পরে দেখছে যে তো ঠিক হলো না, কারণ জম্মু কাশ্মীরের ইউটি হওয়ার পরেও সেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে। খুব স্বাভাবিক থাকা, কারণ লাদাখ জম্মু কাশ্মীরের সঙ্গেই ছিল। কিন্তু লাদাখকে সেপারেট করার পর সেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই। লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই মানে লেজিসলেচার নেই, মানে লাদাখের হয়ে রিপ্রেজেন্টেটিভ নেই। লাদাখ তাহলে তার প্রবলেমগুলো সেইভাবে বলতে পারছে না। এবার কেন নেই? কারণ লাদাখকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি দিতে গেলে, তাকে স্টেটহুড করতে গেলে এক তো হচ্ছে নতুন করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে হবে। মানে আমি হসপিটাল চাই, হসপিটাল হয়ে গেলে এরকম তো হয় না। আমি একটা গ্রামে বসে হসপিটাল চাই বললে তো হবে না, সেটাকে আগে তো ব্লক ডিক্লেয়ার করতে হবে। ব্লকের এবার কী কী ফেসিলিটিস তার মধ্যে ঢুকতে হবে। খুব স্বাভাবিকভাবে যে লাদাখকে যদি স্টেটহুড দেওয়া হয় তাহলে সেখানে কোর্ট লাগবে, সেখানে এমএলএদের হাউস লাগবে, অর্থাৎ মানে পুরো স্ট্রাকচার লাগবে, হ্যাঁ না, পুরো স্ট্রাকচার লাগবে, অ্যাসেম্বলি লাগবে। তো ওগুলো করতে গেলে তো আরও 5-10 বছর। আর এইদিকে লাদাখ ইতিমধ্যে তার বেশ কিছু এরিয়া যেগুলো কিন্তু স্ট্র্যাটেজিক্যালি সেন্সিটিভ এরিয়া, আর যা বর্ডার শেয়ার করে এরোর মানে নেপাল ভুটান না, চায়না পাকিস্তানের সাথে, যেটা অলরেডি ভারতের জন্য একটা থ্রেট, তাহলে সেটাকে ডিল তো সরকারকে করতেই হবে। এবার লাদাখ বাসিন্দারা চাইছেন, মানে লাদাখের দিকে দুটো পার্টি রয়েছে, একদম ভালো করে আমি ক্লিয়ার করে দিই যে অ্যাকচুয়ালি ডিম্যান্ডটা কি। লাদাখের বাসীরা যারা রয়েছেন তারা বলছেন যে দেখুন দুটো পার্টি রয়েছে, একটা হচ্ছে দ্য লে অ্যাপেক্স বডি যেটাকে এলএবি বলা হচ্ছে, আর একটা রয়েছে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তাদের 4টে ডিম্যান্ড রয়েছে, এটাকে বলা হচ্ছে 4 পয়েন্ট ডিম্যান্ড। প্রথম হচ্ছে তারা লাদাখকে চায় স্টেটহুড, সেকেন্ড হচ্ছে তারা 6 স্কেডিউল স্টেটাসের মধ্যে আনতে চায়, থার্ড হচ্ছে তারা কনস্টিটিউশনাল সেফগার্ড চায়, আর ফোর্থ হচ্ছে তারা তাদের সেপারেট পাবলিক সার্ভিস কমিশন আর
লোকাল এমপ্লয়মেন্ট প্রোটেকশন চাই। ভালো করে আমি এখানে আরও বেশি করে ক্লিয়ার করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে লাদাখের বাসীরা যখন দেখলেন যে স্টেটহুড তো নেই, মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তো নেই, তাহলে পুরো কন্ট্রোলটা কার হাতে চলে যাচ্ছে? খুব স্বাভাবিক, এলজির হাতে চলে যাচ্ছে, বিউরোক্রেসির হাতে চলে যাচ্ছে। তো তারা বলছে আমাদের ওই কথা বলার কেউ নেই, আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে বাইরের লোকজন আর্টিকেল 370 যেটা স্পেশাল স্টেটাস ছিল সেটা তুলে দেওয়ার পর কী হলো? বাইরের লোকজন এবার লাদাখে চাকরি করতে পারবে। খুব স্বাভাবিক না? অন্যান্য স্টেটে ভারতে যেমন হয় সেরকম লাদাখ হয়ে গেল, সেখানে বাইরে থেকে লোক এসে চাকরি করতে পারবে, তাদের জায়গা জমি কিনতে পারবে। তো তারা বলছে আমরা তো ট্রাইবাল, আমরা তো এমনিতেই সংখ্যায় কম, তো আরও যদি বাইরে থেকে লোকজন এসে হাবি হয়ে যায় তাহলে আমরা তো বিলুপ্ত হয়ে যাব। সেই কারণে সরকারের কাছে স্পেশাল ডিম্যান্ডে ভুল নেই। সরকার বলছে যে লাদাখ কিন্তু চায়না আর পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করে, যেটা ভারতের জন্য এমনি একটা থ্রেট। লাদাখে বেশ কিছু এমন এরিয়া রয়েছে যেটা স্ট্র্যাটেজিক্যালি সেন্সিটিভ এরিয়া, যার জন্য সরকার নিজের স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটিভ হোল্ড চায়। কেন চায়? কারণ 3 লক্ষ বাসিন্দার জন্য নতুন করে যদি স্টেট হুড দিতে হয় তাহলে সেখানে সিএম লাগবে, এবং খুব স্বাভাবিক ব্যাপার যে আবার একটা লাফড়া তৈরি হবে। মমতা ব্যানার্জির মতো সিএম যদি হয়ে যায় তাহলে তো গেল, আবার 5 থেকে 10 বছর, সেটাও আবার কার বর্ডার কার সঙ্গে শেয়ার করছে? চায়না পাকিস্তানের সাথে। এমনিতেই জম্মু কাশ্মীরকে নিয়ে অর্ধেক সময় ঝামেলাই লেগে থাকে। এখন আবার বাংলাদেশ নতুনভাবে উৎপন্ন হয়েছে, তো লাদাখ যদি আবার চায়না এবং পাকিস্তানের মানে হয়ে আমাদের ভারতের জন্য থ্রেট হয় তাহলে তো মুশকিল। সরকার চায় রাস্তাঘাট ঝাঁ চকচকে হবে, সেটা আমাদের কন্ট্রোলে হবে। রাস্তাঘাট ঝাঁ চকচকে করবো, যেখানে সেন্ট্রাল ফোর্স নামানো দরকার ইজিলি অ্যাক্সেস করতে পারে, যেন বিমান ঘাঁটি করতে চাইছে লাদাখে, যাতে খুব সহজেই ফাইটার জেট নামতে পারে। অর্থাৎ কোনো মুখ্যমন্ত্রীর নখরা সহ্য করতে চায় না সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু লাদাখবাসী কী চায়? যে আমরা ভাই মানে করাপশন হচ্ছে, তো আমরা তো ইলেক্টেড চাই। সেই কারণে সুন্দর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভোট দিতে চাইছে যখন লাদাখবাসী, তখন তাদেরকে সেই পাওয়ার দেওয়া হলো ইউটি লেভেল ইলেক্টেড বডি তৈরি করা হবে, যার মাধ্যমে এতদিন পর্যন্ত লাদাখের যেটা 2টো জেলা ছিল, কার্গিল আর লে, সেটাকে ভেঙে আরও 5টা নতুন জেলা তৈরি করা হলো। টোটাল হলো 7টা জেলার মধ্যে ইলেকশন হবে। তারা সিলেক্ট করবে কাউন্সিলরকে। আমরা ঠিক যেমন এমএলএ চুজ করি সেই রকমই লাদাখবাসী চুজ করবে কাউন্সিলরকে। এমএলএর কাজ কি? আইন তৈরি করা, লেজিসলেচার হিসেবে কাজ করে, সেরকমভাবে কাউন্সিলরের সেম কাজ থাকবে। এমএলএর মধ্য দিয়ে তারা সমস্ত এমএলএ চুজ করে যে তার সিএম কে হবে, সেমভাবে কাউন্সিলররা চুজ করবে যে তার সিইসি কে হবে। সিইসি মানে হচ্ছে চিফ এক্সিকিউটিভ কাউন্সিল, যার মাথার ওপর থাকবে এলজি, লেফটেন্যান্ট গভর্নর। এতদিন পর্যন্ত সেই লেফটেন্যান্ট গভর্নরের সমস্ত পাওয়ার ছিল, যেটা লাদাখবাসী পছন্দ করেনি। সেই কারণে লাদাখবাসী বলছেন যে প্রচুর করাপশন হচ্ছে, প্রবলেম হচ্ছে আমাদের জন্য। তো সরকার বলছেন যে ঠিক আছে, পাওয়ার ডিভাইড করে দেবো। এক্সিকিউটিভ পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যেটা রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এলজির কাছেই থাকবে, কিন্তু তার বাদে যেটা ল্যান্ড নিয়ে প্রবলেম, হেলথ নিয়ে প্রবলেম, এডুকেশন নিয়ে প্রবলেম, রুরাল এরিয়া ডেভেলপমেন্ট নিয়ে প্রবলেম, সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। যার জন্য 7টা জেলার মধ্যে করা হচ্ছে কি হিল কাউন্সিল, যেটা 2টো জেলায় ছিল সেটা আবার 7টা জেলায় ডিভাইড করা হবে। ফলে কি হবে? যে তারা নিজেদের পাওয়ারকে নিজেরা এক্সারসাইজ করতে পারবে, যার মধ্যে রয়েছে লোকাল রোড, রুরাল ডেভেলপমেন্ট রয়েছে, এগ্রিকালচার, এডুকেশন, হেলথ রয়েছে, ট্যুরিজম, লোকাল ট্যাক্সেশন আর ডিস্ট্রিক্ট প্ল্যানিং। নিজেরা এক্সারসাইজ করো, অসুবিধা নেই। এবারে পুরোটা কি করে ফ্রেম করা হচ্ছে? সেই কারণে সরকার কনস্টিটিউশনাল সেফ গার্ড দিচ্ছে আর্টিকেল 371 অনুযায়ী। আর্টিকেল 371 কনস্টিটিউশনের সিঙ্গল কোনো প্রভিশন নয়। আর্টিকেল 371-এর মাধ্যমে সরকার প্রভিশন বানায়, যার ফলে বিভিন্ন জায়গার স্পেসিফিক প্রবলেম ডিল করে। খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে আর্টিকেল 371-এ গুজরাট আর মহারাষ্ট্র রয়েছে তাদের ডেভেলপমেন্ট নিয়ে। সেমভাবে সরকার আবার নতুন প্রভিশন তৈরি করেছিল আর্টিকেল 371A, যেখানে এই বলতে পারেন এই নাগাল্যান্ডের প্রবলেম ডিল করছে। আর্টিকেল 371B-কে তৈরি করা হলো, যেখানে আসামের প্রবলেমকে ডিল করা হচ্ছে। আর্টিকেল 371C-কে তৈরি করা হলো, যেখানে মণিপুরের প্রবলেমকে সলভ করা হচ্ছে। এইভাবে বেশ কিছু প্রভিশন রয়েছে আর্টিকেল 371-এর মধ্যে। তার মধ্যে নতুন একটা প্রভিশন তৈরি করা হবে এই লাদাখের জন্য, যাতে লাদাখবাসী যে প্রবলেম বলছে যে আমরা ভোট দিতে চাই, আমরা পাওয়ার চাই, পাওয়ার ডিস্ট্রিবিউট হোক, তো সেটাকে পুরোটাকে আর্টিকেল 371-এর আন্ডারে লাদাখকে এনে স্পেসিফিক প্রবলেম ডিল করার জন্য নতুন প্রভিশন গভর্নমেন্ট তৈরি করতে চলেছে। তাহলে লাদাখবাসীর প্রবলেম সলভ। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যেটাকে নিয়ে কনসার্ন, যে সেন্সিটিভ এরিয়া রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ হোল্ড চাই, তো সেটা তো এলজির হাতে এমনিতেই থাকলো। এবার এলজি আর সিইসির মধ্যে ঠিক কতটা পাওয়ার ডিস্ট্রিবিউট হবে সেটা তো ল ফ্রেম হওয়ার পরেই আমরা জানতে পারবো।
কিন্তু আপাততর জন্য সোনাম ওয়াংচুক যা ডিমান্ড করেছিলেন সেটা ফুলফিল হতে চলেছে। ইউটি ডিমান্ডের সময়ও ফুলফিল হয়েছে আর এইবারটাও ফুলফিল হতে চলেছে। ধর্মেন্দ্র প্রধান এমনিতেই পদত্যাগ করতে চলেছেন, পুরো মন্ত্রিসভা নতুন করে তৈরি হবে, এই খবরটা আমাদের কাছে অলরেডি রয়েছে। তার মানে যন্তর মন্তরে ওই ককরোচ জনতা পার্টির জন্য সোনাম ওয়াংচুকের মতো এত বিশিষ্ট একজন ব্যক্তিত্বের না খেয়ে আন্দোলন করার জাস্ট কোনো মানে হয় না।